209 আসন নিয়ে নির্বাচনে নিরঙ্কুশ জয় বিএনপির। তারেক রহমানকে ভারত, পাকিস্তান, মালয়েশিয়ার অভিনন্দন। যুক্তরাষ্ট্র, চীন দূতাবাসেরও শুভেচ্ছা। ভূমিধস বিজয় জনগণের আস্থার প্রতিফলন, বলছে বিএনপি। 15 ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠনের আশা। জুমার পর দেশ জুড়ে প্রার্থনা। আটষট্টি আসনে জামায়াতের জয়, এনসিপির 6টি। ডক্টর শফিকুর রহমান নাহিদ বেসরকারিভাবে নির্বাচিত। ফল ঘোষণায় দেরি সহ নানা অভিযোগ 11 দলীয় জোটের। এবং গণভোটে হ্যাঁ ভোটের জয় জয়কার। খুলল সংস্কার প্রস্তাবের বাস্তবায়নের পথ। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমার পাশাপাশি বাড়বে রাষ্ট্রপতির প্রভাব। এখন টেলিভিশনের বিশেষ আয়োজন আপনার রায়ে স্বাগত জানাচ্ছি আমি শরীফ রাউশন। নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ের মালা এখন বিএনপির ঘরে। নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফলে বিএনপি পেয়েছে 209টি আসন, আর জামায়াত 68টি এবং এনসিপি পেয়েছে 6টি আসন। সারা দেশে 299 আসনে ভোট পড়েছে 59.44%। রিটার্নিং কর্মকর্তা তথ্যের সাথে মিলিয়ে নেওয়ার পরই নির্ভুলভাবে গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব। এদিকে উৎসব মুখর এই নির্বাচন ভবিষ্যতে আরও ভালো নির্বাচন আয়োজনের পথ নির্দেশ করবে এমন প্রত্যাশা ইসির। বিস্তারিত দেখুন মিয়া আমিরুলের প্রতিবেদনে। দীর্ঘ দেড় যুগ পর নির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে ছিল ভিন্ন আবহ। ভোটের মাঠের প্রতিপক্ষ দলগুলোর গণতান্ত্রিক লড়াইয়ে উৎসবের আমেজ স্বভাবতই বহুদিন ভোটাধিকারের বাইরে থাকার এই আকুতি। তাই তো 12 ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে সবার আগ্রহে যোগ হয়েছে ভিন্ন মাত্রা। নির্বাচন কমিশনের হিসাবে এবার 59.44% ভোট পড়েছে। দেশব্যাপী 299 আসনে 50টি দল থেকে 209 আসন নিয়ে জয়ের মালা বিএনপির ঘরে। অন্যদিকে জামায়াত পেয়েছে 68টি আসন। এনসিপি 6, বাংলাদেশ খেলাফত মজলিসের 2টি সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, খেলাফত মজলিস, গণসংহতি ও গণ অধিকার 1টি করে আসন পেয়েছে। এ তালিকায় স্বতন্ত্র প্রার্থী 7 জন। আমরা আপনারা জানেন পদ্ধতিগতভাবে যে আমাদের রিটার্নিং অফিসারদের কাছ থেকে ফাইনাল রেজাল্ট শিটটা আমাদের এখানে আসছে। আসার পরে আমরা এটাকে আবার আমাদের যে বার্তা শিট যেটা চেয়েছি সেটার সাথে ম্যাচ করে তার করব। অন্যদিকে গণভোটে ভোটের হার 60.26%, যেখানে হায়ের পক্ষে 4,80,00,000-এর বেশি ভোট, নায়ের পক্ষে অবস্থান 2,25,00,000 ভোটারের। গণভোটের কাস্টেড ভোটের সংখ্যা হচ্ছে শতকরা 60.26। এখন আপনার প্রশ্ন হতে পারে যে পার্লামেন্ট থেকে গণভোটেরটা কেন একটু বেশি হলো। তার কারণ হচ্ছে যে দুটো আসনের আমরা আদালতের নির্দেশনার কারণে আমরা আপনাদের সাথে শেয়ার করছি না, ওখানে তো গণভোটের উপরে কোনো কিছু বলা নাই, সেই জন্য আপনার সংখ্যাগতভাবে এইটা এসছে। এর আগে গণভোট ও সংসদ নির্বাচনের ফলাফল পরিবেশন কেন্দ্রে যোগ দিয়ে নির্বাচন নিয়ে স্বস্তি প্রকাশ করেন ইসি সানাউল্লাহ। বলেন, উৎসবমুখের এই নির্বাচন ভবিষ্যতে আরো ভালো নির্বাচন আয়োজনের পাথেয় হবে। আমাদের চেষ্টা শতকরা 100% ছিল। কোনো অত্যুক্তি হয়ে থাকলে সেই অত্যুক্তি নিতান্তই আমাদের, আর কোনো কিছু প্রাপ্তি থাকলে আপনারা যারা কাজ করেছেন আপনাদের। ইসির নিরপেক্ষ ভূমিকার ফলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছে বলে দাবি নির্বাচন কমিশনের। মিয়া আমিরুল, এখন ঢাকা। এদিকে জনবান্ধব ইশতেহার এবং সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। জয় নিশ্চিতের পর এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভূমিধস বিজয়ে বিএনপিকে আরও কঠিন দায়িত্বের মধ্যে ফেলেছে বলেও মনে করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে আইনের শাসন, অর্থনৈতিক সমৃদ্ধি এবং দুর্নীতি নির্মূলকে প্রাধান্য দিয়ে বিএনপি কাজ করবে বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা না হলেও বেসরকারি হিসেবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সরকার গঠনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, এ বিজয় বাংলাদেশের ইতিহাসের এক উল্লেখযোগ্য দিন।
ভোট নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ বিএনপিকে নিয়ে নয়, কর্মকর্তাদের নিয়ে বলে মন্তব্য করেন তিনি। তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনাদের মাধ্যমে আমাদের কথা, আমাদের কাজ, আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণ জানতে পেরেছে এবং সেই অনুযায়ী জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। আপনাদের সবার প্রতি সেই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ভোট শেষে ঢাকায় ফিরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, আইনের শাসন, অর্থনৈতিক সমৃদ্ধি ও দুর্নীতি নির্মূলে প্রাধান্য দিয়ে কাজ করবে বিএনপি। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশন গেজেট দিবে বলেও আশা করেন তিনি। রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার এবং সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করা হবে, যেটা আমাদের 31 দফার উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল, এবং তার ভিত্তিতে আমরা আমাদের ইশতেহার প্রণয়ন করেছি। ইতিমধ্যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে দিয়ে একটি রাজনৈতিক সমঝোতা হয়েছে। এটা একটি রাজনৈতিক সমঝোতার দলিল, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। এদিকে চট্টগ্রামে বিজয় পরবর্তী প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সামষ্টিক অর্থনীতি ও রাজনীতি নাজুক অবস্থায় আছে। এ বিজয় জনগণ বিএনপিকে কঠিন দায়িত্বের মধ্যে ফেলেছে বলে অভিহিত করেন তিনি। এই রাস্তাটা বহন করা খুবই কঠিন এবং দেশের অর্থনীতি, রাজনীতি সামষ্টিকভাবে খুবই খারাপ, নাজুক অবস্থায় আছে এবং জনগণের প্রত্যাশা অনেক। সুতরাং সব কিছু মিলিয়ে আমি মনে করি জনগণ যে আস্থা রেখেছে, এটা আমাদের জন্য একটি কঠিন দায়িত্বের মধ্যে ফেলেছে। আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করবো, আকাঙ্ক্ষা পূরণ করবো, দায়িত্ব পালন করবো, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, অন্য বিষয়ের চেয়ে। এটা বিজয় নয়, এটা জনগণের আস্থা মনে করে আমরা কাজ করব। অন্যদিকে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, বিএনপির ইশতেহার ও সংস্কার গ্রহণ করায় জনগণ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। 15ই ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আমি অত্যন্ত কনফিডেন্ট যে বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তাদেরকে রিজেক্ট করেছে, বিএনপি 2/3 মেজরিটি পেয়েই গেছে। জনগণ তাদেরকে আবারও সুষ্ঠু, সৎ এবং কল্যাণমূলক রাজনীতির মধ্যে দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে। যারা রাস্তায় যুগপৎ আন্দোলন করছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচন করেছি এবং তাদেরকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করব। ফ্যাসিস্ট বিরোধী যে দলগুলো নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি, তাদের নিয়েই সরকার গঠনের কথা জানায় মির্জা ফখরুল। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। দর্শক, গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে শীর্ষ নেতাদের সাথে এই মুহূর্তে বৈঠকে বসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী সাব্বির রোজ। তার থেকে বিস্তারিত জানবো। সাব্বির, জানাবেন যে বৈঠকে কি কি বিষয় আলোচনা হচ্ছে, কোনো বিশেষ কোনো সিদ্ধান্ত আসতে চলেছে কিনা এই বৈঠকের মাধ্যমে, যেহেতু সামনে দল গঠনের একটা বিষয় রয়েছে? মূলত বৈঠকটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে, যদিও বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল বিকাল 4টায়। দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই বৈঠকটি অনুষ্ঠিত হবে, কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবেন এবং আমরা তার পরপরই হয়তোবা বৈঠকটি শুরু হয়ে যাবে। তো মূলত আপনি জানেন যে 212টি আসনের মাধ্যমে একটি নিরঙ্কুশ বিজয়ের মধ্যে দিয়ে দীর্ঘ 20 বছর পরে চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং এই প্রক্রিয়ায় তাদের কী ধরনের কার্যক্রম থাকবে এবং উচ্চকক্ষের একটি বিষয় তো রয়েছেই, পাশাপাশি মন্ত্রিপরিষদ গঠনের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর নিয়েই কিন্তু আজ এই বৈঠকে আলোচনা হতে পারে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আমরা দেখেছি যে দলের স্থায়ী কমিটির 2 জন সদস্য এর আগে প্রবেশ করেছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। তো গণমাধ্যমের সাথে সালাউদ্দিন আহমেদ যেটি বলেছেন যে তারা মূলত এই নির্বাচনকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হিসেবে দেখছে এবং এর পাশাপাশি তারা বলছে যে মেধার ভিত্তিতে আসলে দেশ গঠন করা হবে, পাশাপাশি যে দুর্নীতি রোধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণই কিন্তু আসলে বিএনপির অগ্রাধিকার হবে, সেটি জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই নির্বাচনে সন্তোষ প্রকাশ করেছে। তো আজকের এই বৈঠক থেকে মূলত শুরু হওয়ার পরে আমরা পরবর্তী সংবাদে হয়তো আপনাকে বিস্তারিত জানাতে পারবো। নওশাদ।
দর্শক, শীর্ষ নেতাদের সাথে বৈঠকের কথা রয়েছে দলের চেয়ারম্যান তারেক রহমানের। আমাদের সে বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাব্বির রোজ। দর্শক, আমরা একদম শুরু থেকে ভোটের আগ মুহূর্ত থেকে ভোটের ফলাফল ঘোষণা সহ আরো বিস্তারিত জানাচ্ছিলাম নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে এবং ভোট পরবর্তী আলোচনায়। এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর শামীম রেজা। আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। ধন্যবাদ শরীফ রওশন। আমরা এখন টিভির এই অব্যাহত যে আলোচনা নির্বাচনকে উপলক্ষ করে আমাদের সঙ্গে এই পর্যায়ে যুক্ত হচ্ছেন জেসমিন টুলি, নির্বাচন পর্যবেক্ষক এবং বিশ্লেষক। আপনার কাছে আসছি আলোচনার জন্য। একটু আগেই দেখছিলেন যে ফল প্রকাশের পরে যা হয়, রাজনৈতিক দলগুলো এখন অনেক ব্যস্ত, তাদের ভবিষ্যৎ কর্মসূচি তারা নির্ধারণে সময় দিচ্ছেন। এখন আর নির্বাচন নিয়ে খুব বেশি হয়তো তারা বিশ্লেষণ করবেন না। আবার একই সঙ্গে নির্বাচন কমিশন খুব স্বস্তির কথা বলছেন, ভালো নির্বাচন হয়েছে, তারা স্বস্তি বোধ করছেন এবং এটা সত্যি কথা, সহিংসতা মুক্ত নির্বাচন হয়েছে, প্রত্যেকেই প্রশংসায় ভাসছেন। এই মুহূর্তে কেউ খুব একটা ক্রিটিক্যাল হতে চাইবেন না, কিন্তু আমরা তারপরেও যদি বলি যে এই নির্বাচন আপনার কাছে কেমন মনে হলো সবকিছু মিলে, আগে সবচেয়ে ভালো দিকটা কি ভালো দৃষ্টান্ত আমরা এখান থেকে পেলাম যেটা অন্যরা অনুসরণ করতে পারেন বা আমরা আলোচনা করতে পারি? অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই এবারকার নির্বাচনের বৈশিষ্ট্য কিন্তু একটু ভিন্ন প্রকৃতির, ঠিক অন্যবারের সাথে মেলানো যায় না এবার নির্বাচনটাকে। নির্বাচনটা নিয়ে অনিশ্চয়তা কাটতে একদম নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। যখন ভোটাররা ভোট দিতে শুরু করেছে তখন বোঝা গেছে হ্যাঁ নির্বাচন হচ্ছে। মানে ভোটের আগ পর্যন্ত আমরা কি অনিশ্চিত ছিলাম বা শঙ্কার মধ্যে ছিলাম? একটা গুজবের এত ছড়াছড়ি ছিল, গুজবের ইতে মানুষের, বিশেষ করে অনলাইনে, হ্যাঁ অনলাইনে সোশ্যাল মিডিয়াতে এমনভাবে এটা গুজব ছিল যে সব সময় মানুষের মনের মধ্যে এই প্রশ্নটা ঘুরপাক খেত। এটার জন্য আমি বলছি মূলত। আসলে তাই নির্বাচনটার একটা ভালো দিক যে একটা ইলেকশন কমিশন কিন্তু শুরু থেকে অনেকবারই কিন্তু অনেক বিষয়ে তারা সিদ্ধান্ত ক্ষেত্রে পিছাইছে, সময় নিছে, দ্বিধাগ্রস্ত হয়েছে। এই সমালোচনাটা ইলেকশন কমিশনের বিরুদ্ধে ছিল একদম ইলেকশনের আগ মুহূর্ত, ভোটের আগ মুহূর্ত পর্যন্ত। কোন সিদ্ধান্ত তারা দিয়েছেন, আবার নিজেদের সিদ্ধান্তই আবার পরিবর্তন করেছেন, যেটা তো একটু কনফিউশন তৈরি করেছে। সেই জন্য ভোটারের আস্থাটাও ঠিক যে ওরকম পর্যায়ে ছিল ইলেকশন কমিশনের প্রতি তাও না, কিন্তু ইলেকশনের দুই একদিন আগে থেকেই যখন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুরো এলাকাতে, পুরো দেশের মধ্যে মোতায়েন হলো, তারা একটা বলয় তৈরি করলো, নিরাপত্তার বলয় তৈরি করলো, ভোটার তখন থেকে আশ্বস্ত হতে শুরু করে যে হ্যাঁ তারা নিরাপদে যেতে পারবে, নিরাপদে ভোট দিতে পারবে, তাকে ভোট দেওয়ার জন্য কেউ বাধাগ্রস্ত করবে না, কেউ পেশারি দেবে না। এই যে ভোটারের মনের মধ্যে যে আশ্বস্ত হওয়া, এটা ইলেকশনকে অনেক অংশে, আমাদের নির্বাচনী যে অভিজ্ঞতা বা আমাদের মতো বৈশ্বিক দক্ষিণে বা গ্লোবাল সাউথে যারা নির্বাচন করেন প্রায় সবারই তো একই রকম অভিজ্ঞতা। তার মানে ভোটারকে আশ্বস্ত করা, নিরাপত্তার বোধ দেওয়া এবং নিরাপত্তার ব্যবস্থা করাও কি নির্বাচনের টার্ন আউট কিংবা প্রচুর উপস্থিতির একটা কারণ? আবার তাই যদি হয় তাহলে আমার একটা পাল্টা প্রশ্ন আছে যে একটা বড় অভ্যুত্থানের পরে নির্বাচনটা হলো, অনেক প্রত্যাশিত নির্বাচন, এই সংখ্যাটা 60% মতো বলা হচ্ছে নির্বাচন কমিশন থেকে। নিশ্চয়ই আরো অনেকে এটা আলোচনা করবেন, গণমাধ্যম থেকে তথ্য নেব, বেসরকারি পর্যায়ে তথ্য নেব, গবেষকরা আলোচনা করবেন। এটা কেন 70 হলো না বা 75 হলো না, কেন আরো মানুষ গেলেন না? আচ্ছা, প্রথম এটা এইভাবে যদি আমরা দেখি নির্বাচনটাকে, দেখেন একটা বড় একটা রাজনৈতিক দল কিন্তু এবার নির্বাচন থেকে সিটকে পড়েছে, যে কারণে হয় তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকার কারণে অংশ নিতে পারেনি। তা সেই দলের বেশ কিছু সমর্থক আছে এবং ভোট ব্যাংকও আছে, সেই একটা দিক আছে। দ্বিতীয় আর একটা দিক যে 60 কিন্তু একটা ভালো গ্রহণযোগ্যতার দিক থেকে ঠিক আছে। আমরা 91-এর যেখানে একটা ভালো নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আমার যতটুকু মনে পড়ে 57, 56 এরকম ছিল, কিন্তু তারপর 2008 বা তারপরে অনেক পার্সেন্টেজ বাড়ছে। উন্নত দেশও 50%-এর উপরে যাওয়া মানে তো অনেক বড়। কিন্তু আমাদের প্রত্যাশা ছিল যে আমরা যে অনেক তরুণ ভোটারের কথা বলছি, নতুন প্রজন্মের কথা বলছি, প্রান্তিক জনগোষ্ঠীর কথা, সংখ্যালঘুষ্ঠদের কথা, তারা বোধহয় আরেকটু আসলে
হয়তো সংখ্যাটা আরো একটু বাড়তো কিনা। আসলে আমাদের দেশে তো ভোটটা কম্পালসারি না, এটা একটা মানে ইচ্ছা করলে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, বাধ্যতামূলক এবং না গেলে ফাইন দিতে হয়। মানে তারা তাদের ভোটারদের প্রতি টানার জন্য একটা আগ্রহ থাকে। আমাদের দেশে মানুষ ভোট দিতে যায় কিন্তু নিজের ইচ্ছে, নিজের পছন্দ মতন। আমার কাছে যে মনে হচ্ছে যে 60% ভোটের পিছনে আরেকটা যেটা বড় কাজ করেছে, সেটা 4 দিন, আমাদের 4 থেকে 5 দিন ছুটি ছিল। ছুটিটা কিন্তু শুধু যে ভোট দিতেই গেছে না, ছুটিটা আমেজেও কিন্তু অনেক মানুষ ভোট দিতে যায়নি, মানে ছুটিটাকে এখানে একটা তথ্য যোগ করি, যে গণমাধ্যম কর্মী যারা, সাংবাদিক সহ, গত কয়েকদিন আপনিও সে কথা বলেছেন, তো আমি হিসাব করলাম যে আমাদের প্রাতিষ্ঠানিক যত গণমাধ্যম আছে, টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন, এই সংখ্যা কিন্তু কয়েক লক্ষ হবে, যে যারা ঢাকার বাইরে ভোটার, যে তারা ভোটদান করতে পারেনি, তারা দায়িত্বে ছিলেন এখানে, মানে তাদের পোস্টাল ব্যালটও দেওয়ার তো কোনো ইচ্ছে ছিল না। হয়নি। পোস্টাল ব্যালটে আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম, আমাদের যে বিরাট সংখ্যক লোক বাইরে থাকেন, নিবন্ধিতও কিন্তু অত হলেন না এবং ভোটও অত পরিমাণে দিলেন না, সেটা কেন হলো? আসলে আমার মনে হচ্ছে একদম প্রথম চালু হয়েছে, তো এর প্রতি একটা আস্থার ব্যাপার থাকে যে আমার ভোটটা আদতে গোপন থাকবে কিনা, তারপরে সিস্টেম বিদেশে যাবে আসবে, আস্থার একটা বিষয় থাকে। হ্যাঁ অবশ্যই, মানে যেহেতু পোস্টাল ব্যালটটা তো খুলে যখন গণনা করে দেখা যায় যে এটা কে পাঠাইছে, মানে গোপনতা তো পোস্টাল ব্যালটে থাকে না। আমরা যদি একটু জেসমিন লেপার সমালোচনার দিকে আসি, আগেই বলেছি এখন সবাই এত আনন্দে আছেন যে কেউ আর এখন এই সমালোচনা শুনতে চাইবেন না, না নির্বাচন কমিশন, না রাজনৈতিক দলগুলো, কিন্তু কিছু কিছু অভিযোগ উত্থাপিত হয়েছে, কিছু ব্যত্যয়ের কথা বলা হয়েছে। আপনি একজন বিশেষজ্ঞ, আমরা যদি নির্বাচনের দৃষ্টিকোণ থেকে দেখি, নির্বাচন ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে এই সমালোচনাগুলো বা এই ত্রুটিগুলো আপনি কিভাবে দেখেন, যেটা ভবিষ্যতে আমরা সংশোধন করতে পারি, বা আপনারও পর্যবেক্ষণে কিছু ধরা পড়েছে কিনা? আমি যদি দেখি তাহলে শুরু থেকে, একেবারে শুরু থেকে মনোনয়ন যেখান থেকে দেওয়া হয়েছে, রাজনৈতিক দলগুলো তাদের মনোনয়নগুলো দিচ্ছে, এখানে আমার কাছে মনে হয়েছে একটা জিনিস থেকে আমাদের এবার বেরিয়ে আসা উচিত ছিল, যেহেতু আমাদের চোখের সামনে 24-এর একটা আন্দোলন চোখে ঘুরছিল, সেখান থেকে আমরা যদি এই ব্যাংকে যারা টাকা নেয়, অধিক ঋণ খেলাপি বলেন বা ব্যাংকে ঋণ আছে অনেক, এই ধরনের ব্যক্তি, তারপরে যাদের বিষয়ে দ্বৈত নাগরিকতার এই জিনিসগুলো যদি পরিহার করা যেত, যদি আরেকটু কঠোর, আমরা এই আলোচনায় ফিরবো, কিন্তু আমার ওইটা জানার আগ্রহ থাকবে বিরতির পরে, যে আমরা কি পর্যবেক্ষণ করলাম যেটা নির্বাচনী প্রক্রিয়া ব্যবস্থাপনার ক্ষেত্রে ভবিষ্যতে আমরা সংশোধন করতে পারি নতুন করে। আমরা একটা বিরতিতে যাব, আমরা ফিরে যাচ্ছি শরীফ রওশনের কাছে। ডক্টর শামীম রেজা, নিশ্চয়ই আপনাদের আলোচনায় আমরা আবারও যুক্ত হব। দর্শক, সময় হলো আপনার রায় একটা বিরতির, ফিরছে একটু পরে। দর্শক, বিরতির পর স্বাগত আপনার রায়। সাংগঠনিক প্রস্তুতি এবং সংস্কারের প্রতিশ্রুতি বিএনপি জয়ের মূল কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। জোট রাজনীতির জটিলতা এবং বিতর্কিত অবস্থান জামায়াতের ভোটে প্রভাব ফেলেছে বলেও মনে করছেন তারা। এদিকে নারী এবং তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণ এবং গণভোটের হ্যাঁ রায় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে বলেও মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। বহু বছর পর ভোটাধিকার ফিরে পাওয়ার উচ্ছ্বাসে যেন উৎসবের নগরী হয়ে উঠেছিল পুরো দেশ। ভোরের আলো ফুটতেই কেন্দ্রের সামনে লাইনে দাঁড়ান তরুণ থেকে বৃদ্ধ, হাতে জাতীয় পরিচয়পত্র, চোখে নতুন প্রত্যাশা। দীর্ঘ প্রতীক্ষার পর ব্যালটে সিল মারার সেই মুহূর্তকে ঘিরে ছিল আবেগ, উচ্ছ্বাস আর পরিবর্তনের স্বপ্ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল গণতান্ত্রিক অধিকারের পুনর্জাগরণ। এই আবেগঘন পরিবেশে শেষ হয় শঙ্কা আর টানটান উত্তেজনার অধ্যায়। ভোট গ্রহণ থেকে ফল প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়া জুড়ে রাজনৈতিক অঙ্গন ছিল সরগরম, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং ঘটনাবহুল। বিচ্ছিন্ন অভিযোগ থাকলেও বড় ধরনের সহিংসতা ছাড়াই সম্পন্ন হয় ভোট, যা অনেকের কাছে এক পরিবর্তিত রাজনৈতিক পরিবেশের বার্তা হিসেবে ধরা দিয়েছে। ফলাফলে বিএনপি নেতৃত্বাধীন জোট বড় ব্যবধানে এগিয়ে একক সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠনের অবস্থানে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে দীর্ঘদিন পর সাংগঠনিকভাবে মাঠে সক্রিয় উপস্থিতি, সরকার বিরোধী ভোটের একীকরণ এবং ইশতেহারে সংস্কার ও অর্থনৈতিক পুনর্গঠনের প্রতিশ্রুতি এই জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অন্যদিকে জোটগত সমীকরণের জটিলতা, নানা বিতর্ক ও নারীদের নিয়ে কিছু অবস্থান জামায়াতের প্রত্যাশিত সাফল্যের বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন সাংবাদিক ও কলামিস্ট সোহরাব হোসেন। তারা ইনসাফের কথা বলছে, ইনসাফটি
কীরকম ইনসাফ? ইনসাফটি যদি নারী পুরুষ ধর্ম নির্বিশেষে হয়, যেটি তারা নির্বাচনী ইশতেহারে বলেছেন, তাহলে তো ওই দলটি একজন নারীকেও কিন্তু মনোনয়ন দেয়নি। এটি তাদের ব্যর্থতাই বলবো। নারী প্রশ্নে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি, সঠিক অবস্থান নিতে পারেনি। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনের আগে আপনি দেখেছেন যে বেশ কিছু জায়গায় জামাত ইসলামের নেতাকর্মী তাদের ভোট কেনার এবং হাতে নাতে ধরা পড়েছে যে ভোট তারা টাকা দিচ্ছিল ভোটারদের। এছাড়া এবারের নির্বাচনে নারী ও তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। পরিবর্তনের প্রত্যাশা যেমন কাজ করেছে, তেমনি গণভোটের হ্যাঁ রায়ও রাজনৈতিক বার্তা বহন করেছে, জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ থাকার এক প্রতীক হিসেবে। নির্বাচন বিশেষজ্ঞ মুনিরা খানের মতে, কোনো দল ভূমিধস জয় পেলে কার্যকর ভারসাম্য রক্ষায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বিশেষ আসন বিবেচনায় রাখা উচিত। হ্যাঁ ভোট নেওয়া মানে জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ হওয়া। এটা যেন কোনো দল যারা রাজনীতিতে আসবেন, যারা সরকারে আসবেন, তারা যেন মনে না করে যে হ্যাঁ একটা হ্যাঁ ভোট পাস করেছে, এটা আমাদেরকেও তো এখনও কনস্টিটিউশনে এটা পাস না হলে তো আমাদের এটা কর্তব্য না। তা কিন্তু না। যখন থেকে তারা আমাকে হ্যাঁ বলে রাজি করিয়েছে, আমি ভোট দিয়েছি, সঙ্গে সঙ্গে তারা সম্পূর্ণভাবে ওয়াদাবদ্ধ আমাদের কাছে হলো। ট্রান্সপারেন্সি, ইন্টিগ্রিটি এবং একটা সদিচ্ছার মনোভাব সুন্দরভাবে দেশটা চলন করে, এবং যে তরুণ প্রজন্মের হাত দিয়ে এই আন্দোলনটা এবং আমরা এই নির্বাচনটা পেলাম, সেই তরুণ প্রজন্মকে কোনো রকমে হেলাফেলা করা যাবে না। সব মিলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল কৌশল নির্ভর, অংশগ্রহণমূলক এবং রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এই ফলাফল শুধু সরকার গঠনের পথেই প্রশস্ত করেনি, বরং দেশের ক্ষমতার ভারসাম্য, নীতি নির্ধারণ ও ভবিষ্যৎ রাজনীতিক সংস্কারের দিক নির্দেশনাও অনেকটাই স্পষ্ট করে দিয়েছে। শাহরিয়ার জামান পুলক, এখন, ঢাকা। দর্শক, আমাদের রায়ের মাধ্যমে, আপনাদের রায়ের মাধ্যমে নির্বাচনের ভোট পরবর্তী যে আলোচনা সেটা চলছিল। ডক্টর শামীম রেজার সাথে জেসপিন টুলি আছেন, আমরা সেই আলোচনায় যুক্ত হচ্ছি। ধন্যবাদ রওশনকে, ধন্যবাদ। এবং সেই সঙ্গে আমাদের যত নারী সাংবাদিক এখন টিভিতে কাজ করছেন, যত নারী গণমাধ্যম কর্মী আছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। তাদের অসামান্য অবদান রয়েছে এই প্রক্রিয়ায়। বা আমরা যে আলোচনা করছিলাম, সব ভালো তো শেষ ভালো। অনেক ভালো দৃষ্টান্ত আমি আলোচনাও করছিলাম বিরতির সময়। কেন্দ্র বন্ধ হয়নি, সহিংসতা হয়নি, কিছু ব্যত্যয় হয়েছে, দুই একটা ককটেল ফোটানোর কেউ চেষ্টা করেছে, কিন্তু সেটা বড় আকারের কোনো আমাদের ক্ষতি করেনি বলে মনে হচ্ছে। কিন্তু জানতে চাই যে এই যে প্রক্রিয়া, এই যে ব্যবস্থাপনা, সেখানে আপনি কোনো ঘাটতি বা ত্রুটি দেখেন কিনা, যেটা দিয়ে আমাদের আলোচনা করা প্রয়োজন। প্রথমত যেটা হলো যে আসলে ইলেকশনের দুইটা, একটা কোয়ালিটি ইলেকশন আর একটা আপনি ম্যানেজমেন্ট দিয়ে ইলেকশন। এই দুইভাবে কি আপনি যদি দেখেন, তাহলে কোয়ালিটি ইলেকশন যদি আমরা চাই, মানে আমরা সেরকম পরিমাণে সাংসদদের চাই, সংসদ সদস্য হিসেবে, সেখানে তাহলে রাজনৈতিক দলের তৃণমূল থেকে আসতে হবে। আইন করে বা ইসির উপরে তো দায় চাপিয়ে লাভ নেই, তাহলে দলকে করতে হবে। এটা হলো রাজনৈতিক দলের নিজেদের ভিতরে সংস্কারটা আনতে হবে। আর ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রথম দিকে বেশ কিছু কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আপিল হিয়ারিং এর দেখে সীমানা নির্ধারণের সময় যে জটিলতার মধ্যে ইলেকশন কমিশন সেটা পুনর্নির্ধারণের ক্ষেত্রে এই জিনিসগুলো বাদ দিলে, যদি আমরা ইলেকশন কমিশনের এই অংশটুকু বাদ দিই, তাহলে ইলেকশনের দিন যদি আপনি বলেন, ইলেকশনের দিনে ভোটারদের যে সচেতনতা করা, বিশেষ করে গণভোটের একটা ছিল, একটা জাতীয় সংসদে ইলেকশনের ছিল, এখানে কিন্তু খুব একটা ইলেকশন কমিশনের চাইতে আমার কাছে মনে হচ্ছে যে সরকারের যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল, আইন শৃঙ্খলা বাহিনী সাথে ইলেকশন কমিশন সমন্বয়টা খুব দারুণ ছিল। আমরা প্রতি নির্বাচনের সময় বলবার চেষ্টা করি যে এই যে ভোটার এডুকেশন বা নির্বাচনী শিক্ষা, সেটাকে আমরা কি খুব গুরুত্ব দিয়ে দেখি? আপনি নিজেও কমিশনে ছিলেন, এটা খুব সিরিয়াসলি নিই কিনা? না, এটা আসলে অনেক জায়গায় খুব সিরিয়াসলি নেওয়া উচিত ছিল আমার মনে হয়। এই যে গুজবের যে ছড়াছড়ি হলো, এখানে কিন্তু জনগণকে সচেতন করা যেত। যদি বারবার বলা হতো যে তোমরা যা দেখছো তাই তোমরা বিশ্বাস করো না, বিশেষ করে দীর্ঘমেয়াদী কাজ, মানে
আমাদের দেশে, অন্য দেশে মানুষ তো নিজেরাই যাচাই করে নিতে পারে যে এটা সঠিক কিনা, কিন্তু আমাদের দেশে এই জিনিসটা পারে ওই না। ডিজিটাল সক্ষমতা আমাদের হ্যাঁ, নেই। এখান থেকে এটা আলোচনাটা নাই। যদি আবার একটু অন্য প্রসঙ্গে যাই, যে আমাদের বড় একটা প্রত্যাশা ছিল নারী ভোটাররা একটা বড় নিয়ামক হিসাবে কাজ করবেন, তরুণ ভোটাররা কাজ করবেন। আপনার পর্যবেক্ষণে কি আপনি খুশি বা আপনি সন্তুষ্ট, ভালো লাগে আপনার যে এবার যেমন নারী ভোটার উপস্থিতি আপনি দেখলেন? আসলে আমাদের দেশে নারী ভোটার কিন্তু সবসময় উপস্থিতি ভালো থাকে। আসলে আরও কিছু মনে হয় যেন গ্রামের ওইদিকে নারীরা একসাথে হতে পারে, এটাকে একটা উৎসব মুখর হিসাবে নেয়। কতটা অর্থবহ নির্বাচন করার জন্য, ভোট দেওয়ার জন্য যায় সেটা আমার ধারণা নাই। এমন হয় যে স্বামীরা বলে দেয় কাকে ভোট দিতে হবে, ছেলে বলে দেয়, ভাই বলে দেয়, এমন ঘটে না। আমার কাছে মনে হচ্ছে সে যুগ অনেক আগে পার হয়েছে, ওই পর্বটা শেষ। এখন নিজেরাই নিজেদের সিদ্ধান্ত দিতে পারে। দুই একটা ফ্যামিলি থাকে, সেটা যে ফ্যামিলিগতভাবে তারা সিদ্ধান্ত নেয় সেটা একটা ভিন্ন জিনিস, রাজনৈতিক সামাজিকীকরণের বিষয়। কিন্তু আমাদের যারা যুব ছিলেন এবার বা তরুণ যাদের কথা বলছি, সেখানেও কি যুব নারীদের উপস্থিতি প্রাণিত করেছে আপনাকে, নাকি আপনি ঘাটতি দেখেন না নির্বাচনে বা প্রক্রিয়ায়? প্রক্রিয়ায় তো অবশ্যই নারীর ঘাটতি আছে, এবং রাজনৈতিক দলগুলো ঠিক মতন 30টা দল তো দেয়নি, একেবারেই দেয়নি। তার মধ্যে জামাত, বড় দলের তো রীতিমতো রিজার্ভেশনই আছে শীর্ষ পদের ব্যাপারে। জামাত তো দেয়নি, একেবারেই দেয়নি। শীর্ষ পদের নিয়ে আমি কিন্তু এত খুব একটা আমি করিনি, এই কারণে তারা ডিক্লেয়ার করেছে যে আমাদের দলে প্রধান হিসাবে নারী থাকবে না। কিন্তু 50টা 60টা রাজনৈতিক দল আমাদের, আর আপনি একটা দলে দেখেন যে শীর্ষ পদে নারী আছে। এটা ঠিক যে তারা একরকম বলেছেন, বাকিরা তো বলেন না, কিন্তু আবার দেন না। অনেস্টলি বলে দিছে আমরা দিব না, বাকিরা দেনও না, বলেও না, দেয়ও না। তাহলে আপনি অবস্থার পরিবর্তন কি করে? আমরা যদি একটু গণভোটের প্রসঙ্গে আসি, যে এই নির্বাচনের সঙ্গে তো এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভোট গণভোট। বা গণভোটের এটা পরিসংখ্যান ছিল প্রায় 5 কোটির মতো হ্যাঁ ভোট, আর 2,20,00,000 উপরে না ভোট। নাও কিন্তু পড়েছে। নাকে আমরা কিভাবে দেখব? নাকে কি একেবারে উড়িয়ে দেব যে ভাই হ্যাঁ জয়লাভ করেছে, নার কোনো কাজ নাই, নাকি নার বিষয়টা বিবেচনা করব? যে আসলে গণভোটে এটা তো হার জিতের ব্যাপার। ইলেকশনে জিতে এক পক্ষই, হারে সব পক্ষই। জিতে একজন, হারে 10 জন, ব্যাপারটা এরকম। তো এখানে যেহেতু জয়যুক্ত হয়েছে, হার পক্ষে আসবে। যখন জয়যুক্ত হলো, আপনার কথাতেই যদি আসি, এবং এবার তো একেবারে ভূমিধস বিজয় পেয়েছে একটা দল বা জোট, আপনি কতটা আশাবাদী যে তারা এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবেন বা আগামীতে সরকার গঠন হবে? সেখানেও কিন্তু দুটো ইস্যু আছে, যে দুটো বিষয়ে তারা শপথ নেবেন, একটা সংস্কার, নিয়মিত সরকারে। খুব সহজ কি হবে কাজটা? আচ্ছা, যে দল ক্ষমতায় যাচ্ছে বিএনপির কিন্তু যেগুলোর প্রতি আগে নোট অফ ডিসেন্ট ছিল, ওখানে তারা এগ্রি করেনি। আমার মনে হচ্ছে সংসদে যে তারা এটার মধ্যে ঠিক বাধ্য নাই যে তারা এটাতেই তাদের হ্যাঁ বলতে হবে, কারণ সেটা আগে পরিষ্কার করেছে, আগে বলে দিয়েছে যে আমি দ্বিমত, নোট অফ ডিসেন্ট যেগুলোতে আছে সেগুলো তারা করতে বাধ্য না, অথবা তাদের নৈতিক অবস্থান থেকে তারা পরিষ্কার যে আমরা আগে বলেছিলাম না, অথবা আমি যেগুলো তারা করতে চেয়েছে সেখানেও কি আপনার মনে হয় যে দ্বিকক্ষ কিভাবে হবে, কি প্রক্রিয়ায় হবে, আমরা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মতো করবো কিনা, এটাও কি খুব সহজ হবে বলে মনে হয়? আমার কাছে মনে হচ্ছে প্রথম যে বলা আছে যে 180 দিনের মধ্যে গণপরিষদ একটা পড়বে, এটা দেখবে, না হলে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। তো এই স্বয়ংক্রিয়ভাবে কার্যকরেরও কিন্তু একটা ব্যাখ্যা আছে, যেটা স্বয়ংক্রিয়ভাবে কিভাবে হয় সেটা একটা ব্যাপার। তারপর সংসদ সদস্যদের প্রতি তো আপনি জোর করে এটা চাপানো যায় না। এটা একটা বড় ধরনের বিজয় পেয়েছে দলটা, সেটাও তাকে একটা কর্তৃত্ব দিচ্ছে আইনের ক্ষেত্রে, সংবিধানের ক্ষেত্রে এটা দিচ্ছে, এবং জোরপূর্বক তো তাকে চাপিয়ে দেওয়া যায় না। সেই জন্য আমার মনে হয় আমাদের অপেক্ষা করতে হবে এটা দেখার জন্য আসলে কোন পথে হাঁটে। কিন্তু যদি তাদের মূল নীতিতে যে 31 দফা তাদের ছিল, এবং যারা সংস্কারের সময় যেগুলো তারা হার পক্ষে ছিল, নোট অফ ডিসেন্ট নাই, সেগুলো তারা করবে, এটুকু তো আমরা আশা করতে পারি। জনগণ জয়লাভ করবে তো শেষ পর্যন্ত, আপনি আশীর্বাদী কিনা? যে শুনে জনগণ জয়লাভ না করলে সবকিছুই বৃথা। নিঃসন্দেহে। জেসমিন টুলি আপা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য, কথা বলবার জন্য। আপনাকে ধন্যবাদ। এরপর যে আবার আমরা শরীফের কাছে ফিরে যাব। শরীফ, আপনার কাছে ফিরে যাচ্ছে। আলোচনা বেশ দারুণভাবে জমে উঠেছিল। ডক্টর শামীম রেজা এবং জেসমিন টুলি, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারাই সময় হলো আরও একটা বিরতির, ফিরছি একটু পরই।
দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে দোয়া মাহফিল করছেন বিএনপির নেতাকর্মী সমর্থকরা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, নেতাকর্মীরা এই দোয়া মাহফিল এসে কি বলছেন? আসলে বিএনপির পরবর্তী দিক নির্দেশনা কি হতে চলেছে, কোন দিকে যেতে চলেছে এই নির্বাচন? বিএনপির দলীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। তার মাধ্যমে আমাদের বাংলাদেশকে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। মুক্তাগাছা আসনে বিজয়ী হয়েছেন এবং জাকির হোসেন বাবলু, তার উদ্যোগেই কিন্তু এই যে দোয়া মাহফিল সেটি অনুষ্ঠিত হচ্ছে। এবং দলীয় কর্মসূচির অংশ হিসেবে যেটি বলা হয়েছে যে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে দলের পক্ষ থেকে বিজয় মিছিল বা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করার জন্য কিন্তু বারণ করা হয়েছে। তারপর এর বিকল্প হিসেবে দোয়া মোনাজাত অনুষ্ঠানের কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা দেখছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয় এবং যারা নির্বাচিত হয়েছেন তারা কিন্তু দলীয় সেই কর্মসূচি মেনে আজকে দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমরা দেখেছি বাদ জুম্মায় বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে এবং এখন ময়মনসিংহের মুক্তাগাছায় এখানকার যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাকির হোসেন বাবলু, তার উদ্যোগে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ কিন্তু এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং এখন একজন মাওলানা তিনি কিন্তু এই মোনাজাত পরিচালনা করছেন এবং এখানে দেখেছি যে মোনাজাত অনুষ্ঠানের আগে এই আসনে যিনি নির্বাচিত হয়েছেন জাকির হোসেন বাবলু তিনি বক্তব্য দিয়েছেন। তিনি যেটা বলেছেন কর্মসূচির অংশ হিসেবে তারা আনন্দ উল্লাস করে এই দোয়া মোনাজাত অনুষ্ঠান করছেন এবং তিনি যেটি বলেছেন যে এই মুক্তাগাছার মানুষের সাথে কোনো ধরনের যেন অন্যায় না হয় এবং তারা যেন কোনো কারণে কষ্ট না পায় সেদিকে সজাগ থাকার জন্য কিন্তু তিনি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর জুমার নামাজের পর দেশব্যাপী মসজিদে দোয়া কর্মসূচি পালন করেছে বিএনপি। পাশাপাশি দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সারা দেশে দোয়া অনুষ্ঠিত হয়। ইমদাদুল আজাদের প্রতিবেদন। নির্বাচনী ভূমিধস জয়ের পরও কোনো আনন্দ মিছিল ও সভা না করার ঘোষণা দেয় বিএনপি। দলটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয় এই জয়ে মসজিদ ও উপাসনালয়ে প্রার্থনায় অংশ নেয়ার। এরই অংশ হিসেবে জুমার নামাজের পর দেশব্যাপী মসজিদে দোয়া কর্মসূচি পালন করে দলটি। রাজধানীর নৌবাহিনীর হেডকোয়ার্টার মসজিদে জুমার নামাজ আদায় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নামাজ শেষে নিরঙ্কুশ জয় পাওয়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন তিনি। চট্টগ্রামেও বিজয় মিছিলের পরিবর্তে দোয়া মাহফিল করে বিএনপি। জুমার নামাজের পর নগরীর মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে দলের নির্বাচিত এমপি সহ নেতাকর্মীরা অংশ নেন। এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং ২৪-এর অভ্যুত্থানের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। ভোটাররা যেটা চায় যে তারা একটা স্বাচ্ছন্দ্যময় নাগরিক জীবন এই নগরে, সেটা আমরা নিশ্চিত করার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করব। আমাকে নির্বাচিত করেছে, সেই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং এই নির্বাচন হচ্ছে আমাদের সবার। এছাড়া দিনাজপুর, ফেনী, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন প্রান্তে দোয়া মাহফিল হয়েছে। একই সাথে সারা দেশে মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। এবারে নির্বাচনে ৫০টি দল অংশ নিলেও সংসদে আসন নিশ্চিত করতে পেরেছে মাত্র 10টি দল। এর মধ্যে সিংহভাগ আসনই পেয়েছে বিএনপি, এছাড়া আছে জামায়াত এবং এনসিপিও। দলগুলোর শীর্ষ ৩ নেতা নির্বাচনে জয় পেলেও হেরে গেছেন অনেক আলোচিত এবং হেভিওয়েট প্রার্থীরা। বাকিটা জানাচ্ছেন সহকর্মী ফেরদৌস রহমান। নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের ফলাফলে বরাবরই দৃষ্টি থাকে ভোটার সহ সবার। এবারের নির্বাচনে বিএনপির হেভিওয়েট প্রার্থীরা জিতে গেলেও পরাজয় মেনে নিতে হয়েছে জামাত, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের বেশ কয়েকজন আলোচিত ও হেভিওয়েট প্রার্থীর।
এবারের নির্বাচনে পরাজয়ের তালিকায় সবচেয়ে বড় নাম জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। খুলনা ৫ আসনে মাত্র ২,০০০ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী মোহাম্মদ আলী আসগরের কাছে হেরে যান তিনি। বরিশাল ৫ ও বরিশাল ৬-এ দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বরিশাল আসনে প্রায় ৪০,০০০ ভোটে বিএনপি প্রার্থী মুজিবুর রহমান সরোয়ারের কাছে হেরে যান তিনি। বরিশাল ৬ আসনেও বিএনপি প্রার্থী আবুল হোসেন খানের কাছে হেরেছেন প্রায় ২৭,০০০ ভোটে। এবারের নির্বাচনে হেরে গেছেন বেশ কয়েকজন দলের প্রধান। তাদের একজন বগুড়া ২ আসনে নির্বাচন করা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। কেটলি প্রতীকে মাত্র ৩,৪২৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন তিনি। দলীয় প্রধানের হারার এই তালিকায় আছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ফেনী ২ আসনে বিএনপি অধ্যাপক জয়নাল আবেদিনের কাছে প্রায় ৫১,০০০ ভোটের ব্যবধানে হেরে যান তিনি। তার দলের সেক্রেটারি ব্যারিস্টার ফুয়াদু হেরেছেন বিএনপির জয়নাল আবেদিনের কাছে। এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ববি হাজ্জাজের কাছে হেরেছেন আরেক দলীয় প্রধান বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক। মাত্র ৩,০০০-এর মতো ভোটের ব্যবধানে এই হার মানতে হয় তাকে। কক্সবাজার ২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ নির্বাচনে হেরে গেছেন। বিএনপির আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহর কাছে হেরেছেন ৩৫,০০০-এর বেশি ভোটের ব্যবধানে। দিরাই ও সাল্লা নিয়ে গঠিত সুনামগঞ্জ ২ আসনে বিএনপির মোহাম্মদ নাসির চৌধুরীর কাছে হেরে গেছেন জামাতের আরেক হেভিওয়েট প্রার্থী শিশির মনির। পঞ্চগড় ১ আসনে বিএনপি প্রার্থী নওশাদ জমিরের কাছে মাত্র ৮,০০০ ভোটে হেরেছেন জুলাই অভ্যুত্থানে আলোচিত নেতা ও এনসিপির হেভিওয়েট প্রার্থী সার্জিস আলম। একই দলের আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির আরেক হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের কাছে ৩,০০০-এর মতো ভোটের ব্যবধানে হেরেছেন। এদিকে ঢাকা ৯ আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ৪৪,৬৮৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ। ঝিনাইদহ ৪ আসনে বিএনপি প্রার্থী রাশেদ খান ৫৫,৬৭০ ভোট পেলেও ১,০৪,০৩১ ভোট পেয়ে জয়লাভ করেছেন জামায়াতের আবু তালিব। এবারের নির্বাচনে একেবারেই শূন্য হাতে জাতীয় পার্টি। এই দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ৪৩,০০০ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রংপুর ৩ আসনে। ফেরদৌস রহমান, এখন, ঢাকা। সিলেটের প্রায় সব কয়টি আসনে জয়ের পর কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী নগরী মসজিদে মসজিদে দোয়া মাহফিল করছে বিএনপি। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে এই মুহূর্তে শাহজালাল মাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। দোয়া মাহফিলে সে কি বলছেন নেতাকর্মীরা? রওশন, আমি এই মুহূর্তে রয়েছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির যে দরগা প্রাঙ্গণ এখানে, এবং একটা রীতি রয়েছে আসলে যারাই নবনির্বাচিত জনপ্রতিনিধি হন তারা কিন্তু এখানে আসেন এবং তারা শুকরানা নামাজ বলেন বা দোয়া মাহফিলের কিন্তু অংশ নেন। এবং আজকেও আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে এটি তারা করেছেন এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কিন্তু নেতাকর্মীরা এসেছেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসী বা যুক্তরাষ্ট্র প্রবাসীরাও কিন্তু তারা তাদের দলীয় নেতার নির্দেশ অনুযায়ী কিন্তু তারা এখানে সমবেত হয়েছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে একটা একদম যে শুকরানা নামাজ যেটিকে বলা শুকরানা, সেই দোয়াটি কিন্তু তারা আদায় করেছেন। এবং আমি যদি আরেকটু জানিয়ে রাখতে চাই, এই যে সম্প্রীতি একটা উদাহরণ সিলেটে রয়েছে সেটি কিন্তু আজকেও আমরা দেখেছি। বিশেষ করে খন্দকার আব্দুল মুক্তাদির এবং যিনি তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মাওলানা হাবিবুর রহমান হাবিব, তাদের হাবিবুর রহমান হাবিবের বাসায়ও কিন্তু তিনি গিয়েছেন। নবনির্বাচিত যিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদি, তিনি কিন্তু সেই সম্প্রীতির বন্ধনটি আমরা দেখেছি। এবং আমরা দেখেছি যে আসলে দলীয় নির্দেশ অনুযায়ী তারা কাজ করছেন। কোনো ধরনের যে বিজয় মিছিল বা কোনো ধরনের যে আগে যেরকম হতো বিভিন্ন ধরনের র্যালি, সেগুলো সব কিছুই কিন্তু ইতোমধ্যেই তারা বলেছেন যে দলীয় নির্দেশনা মেনে বন্ধ করে দিচ্ছে। এবং শুধুমাত্র প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে যে ধর্মীয় কার্যক্রমগুলো চালু রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তো এই ছিল রচনা আমার কাছে সিলেট বিএনপির সর্বশেষ কার্যক্রমের চিত্র। সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সন্দীপন শুভ।